আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে। আমি কিন্তু তোমাদের অষ্টম অধ্যায়ের সম্ভবত ৮ অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করেছি। আজকে আমি তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি বিশেষ কয়েকটি অঙ্ক বেছে নিয়েছি। আমি ইনশাল্লাহ তোমাদের অঙ্কগুলো সৃজনশীল অঙ্ক দেখাবো। আমি আজকে আমার এই এক ছাত্রীর পঞ্চম শ্রেণীতে পড়ে সে, আমি তার একটি খাতা নিয়েছি এবং তাকে আমি অঙ্কগুলো করে দিয়েছি। এই কাশিয়াবাড়ি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসাম্মদ হুমায়রা আক্তার হাসি, রোল হচ্ছে ১, শ্রেণী হচ্ছে পঞ্চম, শাখা হচ্ছে ধরলা, বিষয় রাব খাতা। সে সুন্দর ছবিও অঙ্কন করতে পারে। কিন্তু এটা তার হচ্ছে প্রশ্ন খাতা সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রশ্ন খাতা। না, এটা হচ্ছে প্রশ্ন খাতা না। প্রশ্ন খাতা হচ্ছে এই যে প্রশ্ন খাতা, প্রশ্ন খাতা। সে প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রশ্ন তৈরি করে আলাদা একটা করে খাতায়। ছবিও সে অঙ্কন করে, কিন্তু সুন্দর সুন্দর ছবি অঙ্কন করে। আচ্ছা, আমি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল অঙ্কে। এখানে দেখো বলা আছে, প্রথম অঙ্কটা বলা আছে, দেখো যে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 17 বছর, পিতার বয়স 38 বছর। এখানে একটু আমি কথা বলতে চাই। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে দেখো আমি অঙ্কগুলো দেখো, এখানে সিরিয়াল একটু এলোমেলো আছে। তাহলে দেখো আমি অঙ্কে যাচ্ছি যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 17 বছর, পিতার বয়স 38 বছর। তার মানে এখানে পিতার বয়সটা দেওয়াই আছে, কিন্তু এখানে পিতা ও তিন পুত্রের গড় বয়স দেওয়া আছে কত, 17 বছর। প্রথম প্রশ্ন বলছে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত। সমষ্টি মানে তিনজনের বয়স কত হবে এটা বের করতে বলছে। আচ্ছা, তিনজনের বয়স এখানে বলছে। তাহলে এখানে দেখো আমি অঙ্কটা করাইছি, ওর নিজে করছে অঙ্কটা, যে পিতা ও তিন পুত্রের বয়সের গড়। আমি কিন্তু সময় যাতে তোমাদের কম লাগে, ভিডিওটি যাতে বড় না হয়, আমি ওর কাছ থেকেই অঙ্কগুলো ও করছে সেই রাফ খাতাটা আমি নিয়ে নিছি। তাহলে এখানে দেখো ও লিখছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে, গড় বয়স দেওয়া আছে এখানে হচ্ছে 17 বছর, গড় বয়স 17 বছর। এখন প্রশ্ন বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে লিখছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 17 বছর, সুতরাং পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি তাহলে হচ্ছে 17 গুণন, এখানে পিতা আর তিন পুত্র কয়জন হলো, 4 জন, 4 দিয়ে গুণ করছে, তাহলে গুণ হচ্ছে কত, 68 বছর। এখানে গুণ দেখা দিছি, দেখো সুন্দর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের প্রশ্ন বলছে দেখো তিন পুত্রের মোট বয়স কত। তিন পুত্রের মোট বয়স কত। আচ্ছা, তিন পুত্রের মোট বয়স কত, তাহলে এখানে দেখো যে ক হতে পাই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 68 বছর। এখানে দেখো পিতা অঙ্কে কিন্তু দেওয়া আছে যে পিতার বয়স হচ্ছে 38 বছর, তাহলে মোট বয়স থেকে যদি আমরা পিতার বয়স বাদ দিয়ে দেই তাহলে বের হয়ে আসবে কত, 30 বছর। তাহলে আমরা পিতার বয়স না, পিতার বয়স তো এখানে এটা ভুল লিখছে ও, এটা লিখতে হবে যে তিন পুত্রের বয়স, তিন প্রশ্ন কি চাইছে, তিন পুত্রের মোট বয়স কত। তিন পুত্রের বয়স, তাহলে এটা বিয়োগ করে দিলে মোট বয়স থেকে পিতার বয়স যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বের আসবে। তাহলে তিন পুত্রের বয়স পেলাম কত, 30 বছর।
আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হবে পুত্রের, 3 পুত্রের, যেহেতু পুত্রের বয়স হয়েছে তাহলে আমরা মোট বয়স থেকে পুত্রের বয়স যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 3 পুত্রের বয়স আমরা পেয়ে যাব। এবার দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে এখানে। গ নম্বর প্রশ্ন বলছে মাথা, কি বলছে, মাথা ও 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাথার বয়স কত। তাহলে এখানে দেখো মাথার বয়স বিষয় এখানে কোনো কিন্তু কথা হয়নি, কিন্তু প্রশ্নে ওরা বলে দিছে মাথার বয়স হচ্ছে কত, মাথার বয়স নিয়ে আসছে। তো এখানে দেখো আমরা কিন্তু 3 পুত্রের বয়সটা জানি, কিন্তু এরা মাতা ও 3 পুত্রের বয়সের গড় বয়স দেওয়া আছে এখানে 15 বছর। আচ্ছা দেখো অঙ্কটা করছে দেখো, তাহলে এখানে করছে দেখো যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 15 বছর। মাতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স, পুত্রের মোট বয়স, তাহলে গুণ করছে 15 গুণন 4, তাহলে তাহলে মোট বয়স হচ্ছে কত, 60 বছর। খ হতে পাই, দেখো সুন্দর করে লিখেছে যে খ হতে পাই মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত বছর, 60 বছর। তাহলে এখানে হচ্ছে তিন পুত্রের বয়স দেওয়া আছে কত, 30, তাহলে 60-এর থেকে 30 বাদ দিলে কত প্রায়, মাতার বয়স হচ্ছে 30 বছর, তাহলে 30। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো আমরা এর পরের অঙ্কটা করব। এখানে পরের অঙ্কটা বলছে দেখো পিতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর। যখন মাতার সাথে 3 পুত্র তখন হচ্ছে 18, যখন পিতার সাথে 3 পুত্র তখন হচ্ছে 21। এখন মাতার বয়স এখানে দেওয়া আছে 36 বছর। এখানে বলছে 3 পুত্রের বয়সের গড় কত, 3 পুত্রের বয়সের গড় কত এটা বের করতে বলছে। আচ্ছা তাহলে বলতে 3 পুত্রের বয়সের গড় কত নির্ণয় করতে বলছে যেহেতু, তাহলে দেখো যে মাতার, যেহেতু মাতার ওখানে মাতার বয়সটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ওখান থেকে 3 পুত্রের বয়স বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখব প্রথমে দেখো যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে কত, 18 বছর। মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি আগে বের করে নিয়েছি, তাহলে সমষ্টি বের করতে গেলে গুণ করব 72 বছর। যেহেতু আমাদের মাথার বয়স জানা আছে, মাথার বয়স হচ্ছে কত বছর, যে মাথার বয়স দেয়া আছে কত, 36 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 72 বছর। মাথার বয়স হচ্ছে কি 72 থেকে যদি আমরা 36 বছর বাদ দিয়ে দেই তাহলে কত, 36 থাকে এখন। তার মানে 3 পুত্রের বয়স হচ্ছে কত, 36। এখন যে গড় বের করতে বলছে, তা 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 36কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত, 12 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্ন বলছে এখানে দেখো পিতার বয়স কত। তাহলে আমাদের 3 পুত্রের বয়স জানা আছে কত, যে 3 পুত্রের বয়স হচ্ছে 36। আচ্ছা এখানে বলছে দেখো পিতা ও 3 পুত্রের গড় বয়স এখানে আগে দেখা দিছে 21 বছর। যে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করে নিয়েছে। সমষ্টি বের করলে কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। গুণ করলে 4 একে 4, 4 দুগুণ 8। এবার দেখো এখন ক হতে পাই কি পেয়েছি, পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি হচ্ছে 84, 3 পুত্রের বয়স হচ্ছে কত, 36, তাহলে বাদ দিয়ে দিলে কত, 48 বছর। এটা হচ্ছে কার বয়স পেলাম, তাহলে আমরা পিতার বয়স পেলাম। তাহলে পিতার বয়স হচ্ছে 48 বছর। এবার দেখো আশা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্কটি। গ নম্বর অঙ্ক বলছি দেখো পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তাহলে দেখো একটু অঙ্কটা একটু বেশি সম্ভবত বড় হবে। তাহলে এখানে দেখো যে পিতা মাতা ও 3 পুত্রের মোট বয়স হচ্ছে কত, এটা যে 48, 36 আর হচ্ছে 36, মোট বয়স হচ্ছে 120 বছর। এখন পিতা মাতা ও 3 পুত্রের গড়, তাহলে পিতা মাতা আর 3 পুত্র, তাহলে কয়জন হচ্ছে, 5 জন। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে হয়
24। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখানে দেখো, এর পরের অঙ্কটি দেখো, বলছে তোমার বাবা তোমাদের নতুন বাড়ির জন্য 1477 টাকা 60টি বাল্ব কিনলেন। এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য হচ্ছে 195 টাকা। এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য হচ্ছে 195 টাকা। তাহলে বলছে বাল্বগুলোর গড় মূল্য কত। এখানে বাল্ব কয়টি আছে? 60টি। 60টি বাল্বের গড় মূল্য কত হয় সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, যেহেতু এখানে এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য দেওয়া আছে, তাহলে দেখো এখানে দেখো বলছে ক হতে পাই 60টি বাল্বের মোট মূল্য হচ্ছে কত? 1477 টাকা। তা বলছে 60টি বাল্বের, এখানে বলছে বাল্বগুলোর গড় মূল্য কত। তাহলে আমরা লিখবো যে 60টি বাল্বের গড় মূল্য, গড় বের করলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এটাকে আমরা 1477কে ভাগ করব 7 দিয়ে। তাহলে ভাগ করলে কত হয়? তাহলে 211 টাকা। এখানে ভাগটা দেয়া আছে, সুন্দর করে দেখে নেবা। এবার খ নম্বর প্রশ্ন বলছে, অপর 4টি বাল্বের গড় মূল্য কত? কি বলছে? অপর 4টি বাল্বের গড় মূল্য কত? আচ্ছা, 3টি বাল্বের এখানে গড় মূল্য দেওয়া আছে। আচ্ছা, অপর 4টি বাল্বের গড় মূল্য আমরা বের করব। এখানে হচ্ছে 3টি বাল্বের গড় মূল্য দেওয়া আছে, আমরা এখান থেকে বের করব যে 3টি বাল্বের আমাদের গড় মূল্য দেওয়া আছে। তাহলে এই 3টি বাল্বের গড় মোট মূল্য যদি বের করি, আর মোট মূল্য বের করে যদি আমরা কি করি, মোট 60টি বাল্বের মোট মূল্য থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে 4টি বাল্বের গড় মূল্য পেয়ে যাব। এখানে দেখো এভাবে অঙ্কটা করছে। খ নম্বর প্রশ্ন দেখো, উত্তর 3টি বাল্বের গড় মূল্য হচ্ছে 195 টাকা। 3টি বাল্বের মোট মূল্য তাহলে গুণ করলে হচ্ছে কত? 585 টাকা। আচ্ছা, 4টি বাল্বের মোট মূল্য কত হইতেছে? তাহলে 60টি বাল্বের মোট মূল্য 1477 বিয়োগ এই 3টি বাল্বের গড় মূল্য আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে হয় 892 টাকা। এটা হচ্ছে 4টি বাল্বের গড় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন বলছে কি, যে 4টি বাল্বের গড় মূল্য। তাহলে 4টি বাল্বের গড় মূল্য, যে 4টি বাল্বের গড় মূল্য আছে, এটা দিয়ে 4 দিয়ে 892কে যদি ভাগ করি, তাহলে 223 টাকা। এখানে ভাগটা দেয়া আছে। এর পরের প্রশ্ন বলছে দেখো, গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্বের কিনতে তার কত টাকা খরচ হবে? কয়টি? গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্ব কিনবে, তার মানে একটি বাল্বের দাম হচ্ছে কত? 220 টাকা। তাহলে 9টি বাল্ব কিনবে। তাহলে আমরা লিখব যে গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্বের মোট মূল্য, তাহলে 220কে 9 দিয়ে যদি আমরা গুণ করি 1980 টাকা হয়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা এর পরের অঙ্কটি করব। এর পরের অঙ্কটি দেওয়া আছে দেখো, যে তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে। তামিমের রান, এটা সম্পূর্ণ সবগুলো হচ্ছে তামিমের রান, আর এটা হচ্ছে সাকিবের রান। আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে দেখো, যে তামিমের রানের গড় নির্ণয় করো। আচ্ছা, তামিমের রান গড় নির্ণয়। আচ্ছা, প্রথমে আমরা লিখব তামিমের মোট রান হচ্ছে, সবগুলো যোগ করলে হয় 395 রান। তামিমের গড় রান, তাহলে এখানে কয়দিন খেলছে? 1 2 3 4 5 না, 1 2 3 4 5। আমরা 5 দিয়ে যদি ভাগ করি, মোট রান হচ্ছে 395, এটাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 79 রান করছে সে। এখানে ভাগটা দেওয়া আছে, 79 রান করছে। এবার প্রশ্ন বলছে সাকিবের রানের গড় নির্ণয় করো। সাকিবের রানের গড় নির্ণয় করতে বলে, তাহলে সাকিবের মোট রান আমরা লিখবো যে সাকিবের মোট রান হচ্ছে, মোট করলে হয় 315 রান, খেলছে কয়দিন? 5 দিন। তাহলে ভাগ করলে হচ্ছে
গড় বের করতে গেলে ভাগ করতে হয়, 5 দিয়ে ভাগ করে 63, তাহলে এখানে ভাগটা দেয়া আছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন প্রশ্ন বলছে দেখো, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? কি বলছে? গড় রানের পার্থক্য কত এটা বের করতে বলছে। আচ্ছা, গড় রানের পার্থক্য, তাহলে সাকিব দেখো, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য এর হচ্ছে 79, এর হচ্ছে কত 63, বিয়োগ করে দিলে হচ্ছে কত 106 রান। কত রান হচ্ছে 106 রান। তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য, যার রানটা বেশি থাকবে, যখন আমরা জানি যে পার্থক্য যদি বের করতে যাই অবশ্যই বিয়োগ করতে হয়, যে পার্থক্য এর হচ্ছে 79 বিয়োগ হচ্ছে 63, বিয়োগ করলে হচ্ছে কত 16, পার্থক্য হচ্ছে 16। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা মোটামুটি হবে এই প্রশ্নটাও শেষ করলাম। আমরা এবার পরের প্রশ্ন ইনশাল্লাহ আলোচনা করব। এর পরের প্রশ্ন দেখো, তো এর পরের প্রশ্ন বলছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা মাহাবুরা কি আছে? মাহাবুবার, এটা বলেছে মহাবুবার লিখছে। আচ্ছা, মাহাবুবার বিষয় 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। বিষয় আর হচ্ছে প্রাপ্ত নম্বর, বাংলা, গণিত, ইংরাজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ভালো কথা। প্রাপ্ত নম্বর, বাংলায় হচ্ছে 80, গণিতে 85, ইংরাজিতে 78, বিজ্ঞানে 82, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে 80। মাহাবুবার গড়ে কত নম্বর পেল? গড়ে কত নম্বর পেল? গড় মানে হচ্ছে কি 1। তাহলে আমরা এখানে লিখব, তাহলে এখানে গ নম্বর মাহবুবার মোট রান আমরা প্রথমে করে নিয়েছি, তারপর মাহবুবের গড় নম্বর কত সেটা বলি। সাবজেক্ট এখানে কয়টা? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলে, এটা যোগ করলে হয় 405। এটাকে যদি ভাগ করি, গড় নম্বর যেহেতু বের করতে বলছে, গড় বের করলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত হয়? 81 নম্বর। এখানে ভাগটা দেয়া আছে সুন্দর করে। এর পরের প্রশ্ন বলছে দেখো, সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বারের গড় কত? সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বার গড় কত? আচ্ছা, এখানে সর্বোচ্চ নাম্বার ও গড়, সর্বোচ্চ হচ্ছে 85, সর্বনিম্ন হচ্ছে 78। এটা যোগ করলাম, যোগ করার পরে সাবজেক্ট কয়টা হলো? 2টা। এটা যোগ করে 163, এটাকে ভাগ করলে হয় 81। এটাই বের করতে বলছে, যে গড় নম্বরের তোমার হচ্ছে গড় নম্বর, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের গড় কত? তাহলে সাবজেক্ট কয়টা হচ্ছে? 2টা, আর সর্বোচ্চ নাম্বার হচ্ছে 85, সর্বনিম্ন নাম্বার হচ্ছে 78। এটা তো যোগ করে নিছি, করার পরে সর্বোচ্চ নাম্বারের গড় বের করতে গেলে ভাগ করতে হবে, এখানে ভাগ দেখে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের প্রশ্ন দেখো, যদি সে 5টি বিষয়ের মোট 480 নম্বর পেত, তবে তার গড় কত নম্বর হতো? তাহলে এখন প্রশ্ন বলছে যে 5টা বিষয় সে যদি 480 নম্বর পেত, তবে তার গড় নম্বর কত হতো? তাহলে এখানে সাবজেক্ট কয়টা আছে? সাবজেক্ট আছে 5টা, 1 2 3 4 5। আচ্ছা, 5টা সাবজেক্ট, মোট নম্বর পেয়েছে কত? 480। তাহলে গড় নম্বর কত হবে? তাহলে আমরা লিখব যে যদি সে 5টি বিষয়ে 480 নম্বর পেত, তবে তার গড় নম্বর হতো, আচ্ছা, তাহলে 480কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে কত? 96। এখানে ভাগটা দেওয়া আছে। গড় বের করতে গেলে কিন্তু অবশ্যই ভাগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে সাবিহা ও দিবার গড় বয়স হচ্ছে 10 বছর। লোক কয়জন? 2 জন। তারপর দিবা ও সোহার গড় বয়স হচ্ছে 12 বছর। সাবিহার বয়স হচ্ছে 9 বছর। এখানে বয়স দেওয়া আছে সাবিহার বয়সটা দেয়া আছে। এখন বলছে দিবার বয়স কত? তাহলে এখানে দেখো, দিবা ও সোহার বয়স, সাবিহা কোথায় আছে? এই যেখানে সাবিহা, দিবা আছে এখানে। তাহলে আমরা এখান থেকে যদি দিবার বয়স বের করতে চাই, যেহেতু এখানে কার বয়স, সাবিহার বয়স দেওয়া আছে, বলছে দিবার বয়স কত। তাহলে দেখো, আমরা প্রথমে লিখব সাবিহা ও দিবার
বয়স হচ্ছে কত, বয়স হচ্ছে দুইজনকার বয়স হচ্ছে কত, গড় বয়স দেওয়া হচ্ছে 10, মোট বয়স যদি বের করি তাহলে হচ্ছে কত 20। লোক কয়জন, 2 জন, 10কে 2 দিয়ে গুণ 20। এখন সাবিহা ও দিবার বয়স হচ্ছে মোট বয়স হচ্ছে কত 20, সাবিহার বয়স দেওয়া আছে 9 বছর, তাহলে দিবার বয়স হচ্ছে কত 11 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি। এরপরের প্রশ্ন বলতে দেখো যে সোহার বয়স কত। আচ্ছা, যেহেতু আমরা দিবার বয়স, এখানে দেখো প্রশ্নের মধ্যে দিবা ও সোহার গড় বয়স দেওয়া আছে 12 বছর, তাহলে আগে দুইজনকার মোট বয়স বের করে নেব আমরা। তাহলে এখানে দেখো দিবা ও সোহার গড় বয়স হচ্ছে 12 বছর, তাহলে দিবা ও সোহার মোট বয়স হচ্ছে, তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24। ক হতে পাই দিবার বয়স হচ্ছে কত 11, দিবা ও সোহার মোট বয়স হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দেব, তাহলে 24 থেকে যদি 11 বাদ দিয়ে দেয় তাহলে 13 বছর, তাহলে সোহার বয়স পেলাম আমরা 13 বছর। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, এরপরে 3 জনের গড় বয়স কত। আচ্ছা, 3 জনের মোট বয়স আমরা আগে বের করে দেবো, তাহলে 3 জনের মোট বয়স, একজন হচ্ছে 13, একজন 11 আর একজন হচ্ছে 9, তাহলে মোট বয়স হচ্ছে কত 33। 3 জনের গড় বয়স হচ্ছে 3 দিয়ে যদি আমরা 33কে ভাগ করি তাহলে হচ্ছে 11 বছর। আশা করি তোমরা অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো। এর পরের অঙ্ক আমরা করব এখন। নিচের অঙ্কটায় বলা আছে যে 60টি সংখ্যার যোগফল হচ্ছে 406, এদের মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে 60টি সংখ্যার হচ্ছে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে 56 এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 58। এখন প্রশ্ন বলছে যে 60টি সংখ্যার গড় কত, তার মানে 60টি সংখ্যার গড় কত, এখানে সংখ্যা আছে 60টি, তাহলে মোট যোগফল হচ্ছে কত, সমষ্টি হচ্ছে 60টি সংখ্যার সমষ্টি হচ্ছে কি 406। এখন প্রশ্ন বলছে 60টি সংখ্যার গড় কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখব যে 60টি সংখ্যার গড় হচ্ছে, একবারে এখন প্রথমে 60টি সংখ্যার যোগফল দেওয়া আছে 406, 60টি সংখ্যার গড় হচ্ছে 406 ভাগ হচ্ছে 7, এটাকে ভাগ করলে হয় 58। এখন প্রশ্ন বলছে দেখো যে শেষ 3টি সংখ্যার সমষ্টি কত। এখানে শেষ 3টি, এখানে বলছে দেখো প্রথম 3টি, কি বলছে প্রথম 3টি আর যে সেখানে দেওয়া আছে, এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 58, তাহলে 58, তাহলে শেষ 3টি সংখ্যার গড় বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা লিখবো শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 58, শেষ 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে কত, সমষ্টি বের করলে অবশ্যই গুণ করব, তাহলে আমরা গুণ করলাম, গুণ করে বের হলো 174। প্রশ্ন কি চেয়েছে, শেষ 3 সংখ্যার সমষ্টি, শুধু সমষ্টি এসছে, আমরা সমষ্টি বের করে দেখাইলাম। এরপর চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো, চতুর্থ সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যে প্রথম 3টি সংখ্যার গড় এখানে গড় হচ্ছে কত, প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে কত 56, প্রথম 3টি সংখ্যার সমষ্টি আমরা বের করে নিলাম এত, তাহলে শেষ 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 174। আর এখন দেখো প্রথম ও শেষ সংখ্যার যোগফল বের করে নিচ্ছি, প্রথম ও শেষ সংখ্যার যোগফল যদি বের করি তাহলে হচ্ছে 342। এখন চতুর্থ সংখ্যাটি, তাহলে মোট সংখ্যা হচ্ছে কত, মোট সমষ্টি হচ্ছে কত 60টি সংখ্যার 406 বিয়োগ এই যে সংখ্যা 6টি সংখ্যা পেলাম সেটা হচ্ছে প্রথম 3টি আর শেষ 3টি সংখ্যার যোগফল হচ্ছে 342, এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বের হয়ে আসবে চতুর্থ সংখ্যাটি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব যে পেয়ারার অঙ্ক। যে পেয়ারার অঙ্কটা দেখো একটা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম ও 56 গ্রাম। দেখো 1 2 3 4 5 6। এখন প্রশ্ন বলছি ক নম্বর পেয়ারাগুলোর গড় ওজন কত। তাহলে সবগুলো প্রথমে আমরা যোগ করে দেবো, তাহলে লিখবো যে পেয়ারাগুলোর যোগফল হচ্ছে, যোগ করে দিলাম, যোগ করার পরে পেয়ারাগুলোর গড় ওজন,
তাহলে 6টা এখানে পেয়ার আছে, ভাগ করে দিলে হয় 55। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হচ্ছে যোগ করলে হচ্ছে কত, 330। এখানে যদি আমরা 6টা পেয়ারা ভাগ করলে হয় 55। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্ক একটু কাটাকাটি হয়েছে, একটু বুঝে, এখানে ভাগটা দেওয়া আছে। এর পরের প্রশ্ন বলছে, দেখো খ নম্বর প্রশ্ন বলছে প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত। প্রথম 3টি পেয়ারার গড় ওজন, প্রথম 3টি পেয়ারার গড় ওজন। আচ্ছা, প্রথম 3টি পেয়ারা হচ্ছে কোনটা, 1টা 2টা 3টা, এই 3টা আগে প্রথমে আমরা কি করব, যোগ করে নেব। তাহলে দেখো প্রথম 3টি পেয়ারার যোগফল যোগ করে নিচ্ছি 168। প্রথম 3টি সংখ্যা প্রথম 3টি পেয়ারার গড় ওজন হচ্ছে, ভাগ করলে হয় 56। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এরপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন বলছে, দেখো প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত। তাহলে প্রথম 3টির আমরা পেয়েছি, তাহলে শেষ 3টি পেয়ারার সমষ্টি যোগ করছি, যোগ করলে হয় 162। শেষ 3টি সংখ্যা, শেষ 3টি পেয়ারার গড় হচ্ছে, ভাগ করলে হয় 54। এখন বলছে পার্থক্য কত। তাহলে পার্থক্য, প্রথম 3টি পেয়ারার গড় হচ্ছে 56, প্রথম ও শেষ 3টি পেয়ারার পার্থক্য, তাহলে 56 থেকে 54 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2। তাহলে পার্থক্য হচ্ছে 2 গ্রাম। কত গ্রাম, 2 গ্রাম। তাহলে তাহলে এখানে দেখো আবার অঙ্কটি বোঝাচ্ছি। প্রথমে আমরা শেষ 3টি পেয়ারার সমষ্টি বের করে নিচ্ছি, শেষ 3টি পেয়ারার গড় সেটাও বের করে 54। ক হতে পাই কি পাচ্ছে, প্রথম 3টি পেয়ারার গড় হচ্ছে 56। এবার দেখো প্রথম ও শেষ 3টি পেয়ারার পার্থক্য 56 থেকে 54 যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো এখানে এই অঙ্কটা আমি ছেড়ে গেছি, অঙ্কটা দেখো সুমন ও রিপন ও তামান্নার বয়সের সমষ্টি হচ্ছে 36 বছর। লোক কয়জন, 1 2 3, কত বছর, 36। সুমন ও তামান্নার বয়সের গড় হচ্ছে 12 বছর। এখানে সুমন এবং তামান্নার বয়সের গড় হচ্ছে 12 বছর। তামান্নার বলছে তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। কার চেয়ে, তামান্না হচ্ছে রিপন হচ্ছে 2 বছরের বড়। এখানে প্রশ্ন বলছে, দেখো 3 জনের বয়সের গড় কত। আচ্ছা, সুমন, রিপন ও তামান্নার বয়সের সমষ্টি হচ্ছে কত, 36 বছর। এখন প্রশ্ন বলছে 3 জনের বয়সের গড় কত। এখানে সমষ্টি দেওয়া আছে না, তাহলে বলছে গড় কত। তাহলে আমরা লিখব, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিয়ে করবে। লিখতেছি না, কলম ডিস্টার্ব দেয়। আচ্ছা, প্রথমে আমরা লিখব যে 3 জনের বয়সের সমষ্টি। ক নম্বর প্রশ্ন, 3 জনের বয়সের সমষ্টি 36 বছর। তাহলে 3 জনের বয়সের গড় 36 ভাগ হচ্ছে 3, এত বছর। এটাকে ভাগ করলে কত হয়, এখানে ভাগটা দেখে দিতেছি। দেখো 3 দিয়ে 36কে যদি ভাগ করি, 3 1 3, এই 6 নামাইলাম, 3 1 3, 3 2 6, 12 বছর। 12 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো তামান্নার বয়স কত। এখানে বলছে তামান্নার বয়স কত। এখানে বলছে দেখো সুমন ও তামান্নার বয়সের গড় দেওয়া আছে কত, 12 বছর। সুমন ও তামান্নার বয়সের গড় হচ্ছে 12 বছর। তামান্নার বলছে তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। এখন প্রশ্ন, তামান্নার বয়স কত করে, বলছে তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। এখানে দেখো সুমন ও তামান্নার বয়সের গড় হচ্ছে। আচ্ছা, আমরা এখানে 3 জনের কি পেলাম, গড় বয়স পেয়েছি। কি বয়স পেয়েছি, গড় বয়স পেয়েছি। তাহলে 3 জনের আমরা এখন বের করতে পারি 3 জনের
গড় বয়স যদি 12 হয়, তার মানে আমরা বলতে পারি একজনকার বয়স হচ্ছে কত, 12 বছর। এখন প্রশ্ন বলছে যে তামান্নার বয়স কত, তামান্নার বয়স কত। আচ্ছা, আমরা তামান্নার বয়স হবে কি বলছে, যে তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। রিপনের চেয়ে 2 বছর, সবারই বয়স হচ্ছে কত, 12। রিপনের বয়স তাহলে আমরা বের করি। দুঃখিত, আমার ফোনের চার্জ না থাকার কারণে আমি ভিডিওটি রেকর্ড করতে পারছি না। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।